এতদিন মানুষ মুখ খুলতে পারতেন না, তো এবার জয়ন্ত সিং যখন পুলিশের জালে মুখ খুলছেন মানুষ, আর মুখ খুলছেন তাও ভয় ভয়, কারণ এর আগেও জয়ন্ত সিং পুলিশের জালে পড়েছিল এবং মুচলেকা দিয়ে বেরিয়ে এসেছিল। এবার বেরিয়ে এলে কি হবে? তো মানুষ যখন মুখ খুলছেন তাই কাপড়ে মুখ ঢেকে পিছন ফিরে কথা বলছেন, কিন্তু অভিযোগ করছেন, আর মানুষ অভিযোগ করছেন, সেই অভিযোগের সূত্র ধরে পৌঁছচ্ছেন নিউজ18 বাংলা। দেখুন, কারখানা, বাতাসা তৈরির কারখানা ছিল, সেই কারখানার পাশের জলা জমি পুকুর, সেই পুকুর ভরাট করে কত বড় একটা আবাসন কমপ্লেক্স তৈরি করে ফেলছে জয়ন্ত এবং তার শাগরেদরা। কতটা জায়গা জুড়ে, ঠিক কোথাকার, কিভাবে এই জমি দখল করলো জয়ন্ত, জানবো। আমার সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি, সুবীরের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ওই যে বলছিলাম, মানুষ অভিযোগ করছেন, ভয় পেলেও মুখ খুলছেন। শুনুন অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যে বলা যে যেখানে যেই এলাকায় যত এদের এতই কষ্ট, যেই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে, আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। সুবীর, কতটা জমি এবং কিভাবে এই জমি জবরদখল করলো জয়ন্ত? দেখো, কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকা, সেই এলাকাতে প্রায় 10 কাঠার মতো একটি জমি এবং তার কিছুটা অংশ পুকুর রয়েছে, এবং পুকুরের একটা পার কিন্তু ভরাট করে সেখানে আবাসন তৈরি হচ্ছে, এবং সেটা একটা বাতাসার কারখানা ছিল। সেই বাতাসার কারখানার জমি জবরদখল করে ভয় দেখিয়ে সেটা কিন্তু সেই জায়গাটা দখল করার অভিযোগ উঠেছে জয়ন্ত সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে, এবং সেখানে এই আবাসন তৈরি হচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করছেন কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন, এবং আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এখনো কিন্তু সেই আবাসন তৈরির কাজ চলছে, এবং যারা অভিযোগ করছেন তারা কিন্তু একদম মুখ ঢেকে, তারা কিন্তু আতঙ্কে তারা সেই অভিযোগ করছেন। এবং জয়ন্ত সিং এর এই যে ত্রাস, অর্থাৎ এই যে বারবারন্ত এলাকাতে এবং এতটাই দাপট, সেই জায়গা থেকে কিন্তু কোনো না কোনো জায়গায় জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পরেও এখনো কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো রয়ে গিয়েছে। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন, কিন্তু ক্যামেরার আড়ালে আতঙ্ক রয়ে গিয়েছে বলেই মানুষ মুখ খুলছেন, কিন্তু মুখ ঢেকে। তার বেআইনি আবাসন তৈরির ব্যাপারে যেমন মুখ খুলছেন, তেমনি কিভাবে রিক্সাওয়ালাদের উপর জুলুম করত জয়ন্ত এবং তার শাগরেদরা, সে কথাও বলছে। এখন জোর করে টাকা নিয়ে একটা টোটো স্ট্যান্ড বানানো হয়েছিল, কে কোন রুটে যাবে, কে কত টাকা ভাড়া নেবে, সেই সব ডিসিশন নিত জয়ন্ত। শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের রেস্টুরেন্ট এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে রেস্টুরেন্ট তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। তো টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা, বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে। এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। না, এসব সামান্য ব্যাপারে জয়ন্ত বা রাহুল গুপ্তাকে এগিয়ে আসতে হতো না, যা করার তা ওই টোটোওয়ালারাই করতো, কারণ টোটো স্ট্যান্ডটা তো তৈরি করেছিল জয়ন্ত, এবং সেটার নাম হচ্ছে রাহুল গুপ্তার নামে ছিল। তো মানুষ এখনো ভয়ে আছে, কেন জানেন? সুবীর আমার সঙ্গে রয়েছে। সুবীর, আসলে ভয়ের কারণ বোধহয় জয়ন্ত জেল থেকে বেরিয়ে আসতে পারে, তার চেয়েও বেশি ভয় রাহুল এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি, তাই তো?
একদম অতনুদা, সেটাই প্রশ্ন। অর্থাৎ ঘটনা ঘটার এতদিন কেটে যাওয়ার পরেও অভিযুক্ত রাহুল গুপ্তা সে কিন্তু পলাতক রয়েছেন, তাকে পুলিশ ধরতে পারছেন না, না বেলগড়িয়া থানা না ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা, এবং সেই জায়গাতে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবং তোমাকে জানিয়ে রাখি, আরিয়াদহ তোলপিড়ি এলাকাতে যে এই টোটো স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, এবং টোটো স্ট্যান্ডে টোটো চালকরা টোটো ঢোকানোর জন্য মোটা অঙ্কের টাকা দিতে হতো জয়ন্ত সিংকে, এবং এই টোটো স্ট্যান্ডের যে সভাপতি সে জয়ন্ত সিং এর সাগরেদ ঘনিষ্ঠ রাহুল গুপ্তা, এবং রাহুল গুপ্তা প্রতিদিন প্রত্যেক টোটো থেকে 10 টাকা করে 20 টাকা করে কিন্তু তারা নিত, চাঁদা হিসেবে তোলা তুলতো, এমনটাই অভিযোগ করছেন। এবং তার পাশেই একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে যা দীর্ঘদিন ধরে রয়েছে। রিক্সা চালক যারা রয়েছেন তারা রিক্সা নিয়ে বিভিন্ন রুটে তারা স্বাধীনভাবে যেতে পারেন না, তার একটাই কারণ যে জয়ন্ত সিংদের দাপটে টোটো চালক যারা রয়েছেন তারা এই রিক্সা চালকদের উপরে হুমকি দেয়, অত্যাচার করে, তাদেরকে বলে যে এই রুটে যাওয়া যাবে না, যদি সেই রুটে কোনো রিক্সা চালককে দেখা যায় তাদের থেকে রিক্সার চাবি কিন্তু ছিনিয়ে নেয়, এমনটাও অভিযোগ করছে রিক্সা চালকরা। তারা আতঙ্কে রয়েছেন, তারা এমনটাও মুখ খুলছেন যে এই ধরনের ঘটনা জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তার নেতৃত্বে ইনস্ট্রাকশনে হতো, এবং যদি কোনো রকম যদি এই দাবি তারা যদি রাজি না হতেন, যদি সেই রুটে আবার ফের যেতেন, তাহলে তাদেরকে বলা হতো তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হবে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন সেই রিক্সা চালক যারা রয়েছেন তারা। ধন্যবাদ। একটা ব্রিজ ভেঙে গিয়েছে, তা অনেক দিন হলো ভেঙে গিয়েছে, কিন্তু প্রয়োজনে নদী পারাপার তো করতেই হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, রোজ অফিসে যেতে হবে, বাজারঘাট করতে হবে, হাসপাতালে না, হাসপাতালে যেতে গেলে তখন আর উপায় নেই। তার কারণ যাওয়া আসার জন্য ওই জলের পাইপ একটা, দেখুন জলের পাইপ দেখা আছে নদীর উপর দিয়ে, সেই জলের পাইপ বেয়ে 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 নারী পুরুষ নির্বিশেষে যে বয়সেরই হন না কেন ওপার থেকে এপারে এপার থেকে ওপারে যেতে হচ্ছে। দুর্ঘটনা ঘটছে না? হ্যাঁ ঘটছেই তো, কিন্তু উপায় কি? উপায় একটা আছে, বারবার সবার দরজায় ঘুরেও যদি কাজ না হয় তাহলে ক্ষোভ দেখানো। মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে ফেটে পড়ছেন, আবার বিক্ষোভ মিটে গেলে এইভাবেই ফিরে যাচ্ছেন। তার কারণ আজ এতদিন পরেও কোনোভাবে সেতু তৈরি হলো না, পাইপ বেয়ে বেয়ে কোনো মতে এপার থেকে ওপার ওপার থেকে এপার। শুনুন কি বলছেন ওরা। এই জন্য পুলটা সুরাহা ব্যবস্থার জন্য আমরা অনেকবার আবেদন জানিয়েছি, তা সত্ত্বেও আমরা কোনো সুব্যবস্থা পাইনি। এই জন্য যাতে এই পুলটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়, এই জন্য আবেদন জানাচ্ছি। প্রতিনিধি পঙ্কজ আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কতদিন ধরে এই অবস্থা সেতুর? মানে এমনও হতে পারে যে হয়তো বিভিন্নভাবে প্রশাসনিক সাহায্য করার চেষ্টা হচ্ছে, এখনো হয়ে ওঠেনি যেহেতু কম সময়ে হয়েছে। কতদিন গড়িয়ে গেল, মানে কত সময় গড়িয়ে গেল ওই পাইপ বেয়ে বেয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষগুলোকে? দেখো কতদিন বলতে, যেখানে স্থানীয়দের দাবি, যেখানে গত আড়াই বছর ধরে কিন্তু এইভাবেই তাদেরকে পাইপ বেয়ে বেয়ে পারাপার হতে হচ্ছে জীবনকে বাজি রেখে। সেক্ষেত্রে স্থানীয়, যেখানে তোমাকে জানিয়ে রাখি যে পাউসি বালিঘাই যে এই যে বাগদা ক্যানেল রয়েছে, সেই ক্যানেলে প্রায় তিনটি গ্রাম, যেখানে পাশের গ্রামও 2-3টি রয়েছে, যেখানে তোমার পাইক বাড় রয়েছে, জগন্নাথকর বাড় রয়েছে, সেই যে 3টি গ্রাম রয়েছে, তাদের গ্রামের যে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ওপারে যেতে হয় পড়াশোনা করতে হলে, বাজারহাট করতে হলে, প্রশাসনের কাছে কোনো কাজে, প্রশাসনিক কাজে কোনো যেতে হলে তাদের এই ক্যানেল পেরিয়ে যেতে হয়। সেক্ষেত্রে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, যেক্ষেত্রে কাঠের সেতু দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। সেক্ষেত্রে কাছে যে একটি জলের লোহার পাইপ রয়েছে, সেই পাইপ বেয়ে বেয়ে তাদেরকে যেতে হয়। প্রশাসনকে বারবার জানিয়েছে, যেখানে গত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী রয়েছেন তাকেও অভিযোগ করেছে, সেক্ষেত্রে বেগড়া 2 নম্বর ব্লকের বিডিওকেও অভিযোগ জানিয়েছেন। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। তাদের বিকল্প অবস্থা, যেখানে 5 কিলোমিটার
ঘুরে তাদেরকে যেতে হয় বিভিন্ন প্রশাসন ক্ষেত্রে। তোমাকে জানি রাখি, এই যে 5টি গ্রামে রয়েছে, কয়েকজন আবার এই ব্রিজ থেকে লোহার ব্রিজ যে পাইপ বেয়ে যেতে যেতে তাদেরকে পড়ে যেতে হয়েছে, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, এমনকি তাদের একজন নাকি পঙ্গু হয়ে রয়েছে তাদের গ্রামের মধ্যে। সেই ক্ষেত্রে তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই যে কাঠের সেতু, ভগ্ন কাঠের সেতু যাতে পুনর্নির্মাণ করা হয়, তাদের এই দাবি। সেক্ষেত্রে তাদের প্রশাসনকে জানিয়ে যখন কোনো সুরাহা হলো না, তখন প্রশাসনের কাছে না সুরাহা হতেই এই যে কাঠের সেতু রয়েছে সেই সেতুর ভগ্ন সেতুর কাছেই রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। লাভ কি হবে তাতে? কারণ পঞ্চায়েত তো বলছে আমরা জানি, কিন্তু তারা উপরে জানিয়েও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি। আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে ইরিগেশন অফিসে গেছি, ইরিগেশনে কাগজ জমা দিয়েছি, বিডিও এসডিও সবার কাছে কাগজ জমা দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি আজ পর্যন্ত। আবার ইতিমধ্যে আমরা বিডিও গেছি, বিডিও একটা দরখাস্ত দিয়েছি যাতে পুলটা হয়, কেননা 2-4 জন পড়ে অসুস্থ হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা এবং হসপিটালে যাওয়ার জন্য রুগীরা। আমাদের রাস্তা বলতেই নেই, এই ব্রিজটা সম্বল আমাদের, যাতে দ্রুত গতিবেগে হয় তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। পঞ্চায়েত বিডিওর কাছে কাগজ জমা দিয়েছে, তাহলে বিডিও কি বলছেন শুনুন। কাঠের সেতু নিয়ে আমরা জেলায় জানিয়েছি। কাঠের সেতু আমাদের ইরিগেশনের ক্যানেলের উপরে অনেকগুলো কাঠের সেতু আছে, যেগুলো ভালো নেই। বেশ করে আমরা ইরিগেশন থেকে জানতে চাইছি, ইরিগেশন অলরেডি কয়েকটা ক্যানেলের টেন্ডার করে ওরা কাজও শুরু করেছে। এখানে যে ব্রিজগুলো আছে তার মধ্যে ভাঙা ব্রিজের সংখ্যাটা 1 নয়, খুব কম যদি হয় সেটা 20-25-এর বেশি আছে। আমরা অলরেডি প্রায় 30-32টা ব্রিজের লিস্ট ইরিগেশনকে পাঠিয়ে রেখেছি, ডিএম অফিসে পাঠিয়ে রেখেছি। কারণ তো আমরা করতে পারবো না, যেহেতু ওটা ইরিগেশনের জায়গা এবং ইরিগেশনের কন্ট্রোলে আছে, তো আমাদেরকে ইরিগেশনকে জানাতে হয় যে ব্রিজটা ভেঙে গেছে, আপনারা এটার ব্যবস্থা করুন। ওনারা চেষ্টা করছেন কতটা করা যায়। আবার দেখুন আলিপুরদুয়ারে মথুরা গ্রাম পঞ্চায়েতে একটা বাঁশের সাঁকো রয়েছে, বুঝলেন তো। মানে থাকে বছরের মধ্যে ওই 9 মাস মতো থাকে, বাকি 3 মাস মানে বর্ষাকালে সেটাও আর খুঁজে পাওয়া যায় না। তখন কিভাবে পার হতে হয়, কি বলছেন ওরা শুনুন। রাস্তাঘাট ভালো নাই, এই যে নদী নালা সব ভাঙ্গা, বানায় না কিছু না, বাচ্চাদের অসুবিধা হয় কাদুতে যাওয়া আসা করে। এখন তো বর্ষাকাল, জল বললে কি সমস্যা হয়? যাওয়া আসা সমস্যা হয়, যে নৌকা বানানো হয়, নৌকাটা ওই যে চলে যায় কলা গাছের বানায়, তারপরে এই যে 2টা বাঁশ দিয়ে বানায়, উপর দিয়ে জল চলে যায়, তাহলে কি করে পার হবে? একটা এই যে পেশেন্টকে নিয়ে যাবো, ওইটা অসুবিধা, কি করে নিয়ে যাবো পেশেন্টকে? আপনারা কি চাচ্ছেন? আমরা পুল হোক, ভালো রাস্তাঘাট হোক, ওইটা চাচ্ছি। আমাদের নদীতে পুল নাই, অবশ্য আমাদের রাস্তা ভালো না, আমাদের বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, স্কুল যায়, আবার কতদিন এরকম ছবি তুলে নিয়ে যায়, আবার পুলও হয় না, আমাদেরও রাস্তাও হয় না। নদী যদি ভরে যায় তাহলে তো বাচ্চা কাচ্চা আসতেই পারে না এদিকে। আমরা চাচ্ছি এটা পুল হোক, রাস্তা একটু ভালো হোক। ভরা বর্ষায় যাতে পারাপার করা যায় তার জন্য পুল চাই, বর্ষায় বানভাসী হয়ে গেলেও অন্তত যাতে যাওয়া আসা করা যায় তার জন্য একটা রাস্তা চাই। তো ন্যূনতম চাহিদা, সেই চাহিদাও এখনো পূরণ করা যাচ্ছে না। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, কোথায় আটকাচ্ছে? অয়নদা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এমন তো কিছু টাকা খরচ হবে না এখানে একটি সামান্য ব্রিজ করে দিতে, তাহলে কোথায় আটকাচ্ছে? গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার গলাতেই বিষাদের সুর। তিনি নিজে বলছেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্বাধীনতার পর যেখানে একেবারে স্বাধীনতার ৭৬ বছর ফলাও করে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে, সেখানে আলিপুরদুয়ারের মতো জায়গায় এখানে গ্রামের ছবিটা কিন্তু যেটা আমরা তুলে ধরেছি সেটা অতনুদা। ফলে যেটা মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর না পড়াতেই কিন্তু এই সমস্যা দীর্ঘদিন থেকে যাচ্ছে। অতনুদা, গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনুন। এটা নিয়ে তো আমরা অনেকবার জেলা পরিষদ বা এনবিডিডির মাধ্যমে করার চেষ্টা করছি, কিন্তু এখন অবধি আমরা সেটা করতে পারি নাই। চেষ্টা রাখছি যাতে আগামী দিন যাতে এই ব্রিজটা হয়ে যায় আর এই সমস্যার সমাধান হয়ে যায়।